হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে। ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সবার প্রথম আমি আপনাদের ইউটিউবে ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম প্রকাশিত হয়ে গেছে এবং সেই ফর্ম কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটাও আগের ভিডিওতেই জানিয়েছি। তো কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা জানতে হলে আগের ভিডিওটা আপনারা দেখে নিন। এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই ফর্মটি ডাউনলোড করার পরে সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, তার সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে, স্টেপ বাই স্টেপ হাতে কলমে সমস্ত কিছু নির্ভুলভাবে আজকের এই ভিডিওতে দেখাবো। তার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও জানাবো। তাই অবশ্যই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিও প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানাতে চাই এই ভিডিওটা অনেকটা লেংদি হতে চলেছে, কিন্তু আপনারা একটুও স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক ভুল আপনাদের কিন্তু হতে পারে, তার ফলে টাকা পেতে অসুবিধা হতে পারে। তার সঙ্গে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ভিডিও চলাকালীন দিতে থাকবো, তাই আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন। তো প্রথমেই আমি যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাই যে এই যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি প্রত্যেক পরিবার পিছু একটি জমা করলেই হবে। আলাদা আলাদাভাবে প্রত্যেক মহিলা পিছু জমা করতে হবে না। একটি ফ্যামিলিতে যদি দুটো বা তিনটে বা তার থেকে বেশিও মহিলা থেকে থাকে তবুও একটি ফর্ম জমা করলেই হবে। এবার প্রশ্ন হচ্ছে ফ্যামিলি বলতে কাকে বোঝানো হচ্ছে। তো একটি রান্নাঘর থেকে যারা যারা খায় তাদেরকে কিন্তু একটি ফ্যামিলি বলা হচ্ছে। যদি রান্নাঘর আলাদা হয়ে যায় তাহলে কিন্তু সেটা অন্য ফ্যামিলি হয়ে যায়। তো চলুন দেখে নেই এক এক করে কীভাবে আপনারা ফিল আপ করবেন। তো ফার্স্ট পেজে যে 1 নম্বর যে অপশানটি রয়েছে, পরিবারের প্রধানের নাম যেটা রয়েছে, তো আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার এখানে নাম বসিয়ে দেবেন। তিনি পুরুষ হন বা মহিলা হন কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু এখানে নামটি লিখে দেবেন। তারপরে তার জন্ম তারিখ যেটা রয়েছে আপনারা জন্ম তারিখ এখানে বসিয়ে দিলেন। তার নিচে তিনি পুরুষ নাকি মহিলা সেটা এখান থেকে টিকমার্ক দিয়ে দিলেন। তারপরে তার যে আধার নাম্বার রয়েছে আধার নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিলেন। আপনি ইংরেজিতেই সমস্ত নাম্বারগুলো লিখুন, বাংলাতে লিখতে হবে না, কোনো অসুবিধা হবে না। তারপরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি অর্থাৎ ফ্যামিলি আইডি একটা আলাদাভাবে হয়ে থাকে, যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে লিখবেন, আর না থেকে থাকলে এনে লিখে দেবেন। এরপরে আপনার ফ্যামিলিতে টোটাল কতগুলো মেম্বার রয়েছেন বা সদস্য রয়েছেন সেটা এখানে টোটাল সংখ্যাটা লিখে দেবেন। তারপরে আপনার যে অ্যাড্রেস রয়েছে পুরো অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দিলেন। তারপরে আপনার যে যোগাযোগ নাম্বার অর্থাৎ পরিবারের প্রধানের যার নাম লিখলেন তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে 9 নম্বরে আপনারা এক এক করে সমস্ত সদস্যদের ডিটেলস এরপরে ভরবেন। তো প্রথমেই যেটা বলা হচ্ছে পরিবারের প্রধান যিনি রয়েছেন যার নাম লিখলেন তার নামটি আবার এখানে লিখে দেবেন। তো তিনি যদি মহিলা হয়ে থাকেন এবং অন্নপূর্ণা যোজনায় যদি অ্যাপ্লাই করছেন তাহলে আপনারা এই হ্যাঁ এর ঘরে টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি তিনি অ্যাপ্লাই না করছেন আর যদি তিনি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ ঘরটি ফাঁকায় রেখে দেবেন, কোনো কিছু লিখতে হবে না। তারপরে সদস্য 1, এরপরে এই পরিবারের প্রধান বাদ দিয়ে বাকি যারা রয়েছেন তাদের সমস্ত ডিটেলস এক এক করে ভরতে হবে। তো সদস্য 1-এর ঘরে এরপরে অন্য আর একটি সদস্যের নাম লিখে দেবেন। তারপরে তার জন্ম তারিখটি এখানে লিখে দিলেন, তার সঙ্গে তিনি মহিলা নাকি পুরুষ সেটা লিখে দিলেন, এবং তার সঙ্গে এই যে পরিবারের প্রধানের সঙ্গে তার কী সম্পর্ক রয়েছে, স্ত্রী নাকি স্বামী নাকি ছেলে বা মেয়ে বা নাতি নাতনি সেটা এখানে লিখে দিলেন, এবং তার সঙ্গে তার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিলেন, এবং তিনি অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করছেন কিনা সেটা এখানে লিখে দিলেন, অর্থাৎ হ্যাঁ এর ঘরে টিকমার্ক দিয়ে দিলেন। এরকমভাবে বাকি সদস্যদের ডিটেলস আপনি ভরলেন। এবার যদি আপনার ফ্যামিলিতে কোনো ছেলে বা মেয়ে যদি যার বয়স মানে 5 বছরের নিচে থেকে থাকে, বাচ্চা থেকে থাকেন, এবং আধার নাম্বার যদি এখনও জেনারেট না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে এনে লিখে দেবেন। এবং আপনাদেরকে জানাতে চাই যে যাদের যাদের এখানে ডিটেলস ভরছেন সবার আধার কার্ডের জেরক্স, সবার ভোটার কার্ডের জেরক্স আপনাকে কিন্তু জমা করতে হবে। এরপরে দেখুন যেটা বলা হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার এখানে কিন্তু ডিটেলসটা ভরতে হবে এই 10 নম্বরে ঘরে। তো আমি আপনাদেরকে জানাতে চাই যে অন্নপূর্ণা যোজনায় আপনারা অ্যাপ্লাই করুন বা অ্যাপ্লাই না করুন, আপনারা সবাই কিন্তু সমস্ত সদস্যদের এখানে অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিয়ে দিন, কারণ পরবর্তীকালে এখান থেকে কিন্তু ডেটা সরকার চাইলেও নিতে পারে। তো দেখুন প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেটা এখানে লিখে দেবেন, তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দিলেন, তার সঙ্গে তার আইএফএসসি কোডটি এখানে লিখে দিলেন। এরকমভাবে কিন্তু প্রত্যেক সদস্যদের এক এক করে ডিটেলস ভরে দিলেন, এবং সবার ব্যাংকের অ্যাকাউন্টের যে পাসবুকের যে জেরক্স রয়েছে সেই জেরক্সটা কিন্তু এই ফর্মের সঙ্গে দিতে হবে। এরপরে পরের পেজে চলে আসবেন। 11 নম্বরে যেটা বলা হচ্ছে ভোটার কার্ডের ডিটেলস এখানে চাইছে। তো হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার যে এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার এখানে লিখে দিলেন, তার সঙ্গে তার কোন বিধানসভার আন্ডারে তিনি রয়েছেন সেই বিধানসভার নাম লিখে দিলেন, এবং কমা দিয়ে কোন পার্টে তিনি রয়েছেন, কোন অংশে রয়েছেন, তো সেই পার্টের নাম্বার এখানে লিখে দিলেন। একই রকমভাবে সদস্য 1-এ যার নাম লিখেছিলেন তার এপিক নাম্বার, তার বিধানসভা ক্ষেত্র এবং অংশের নাম্বার লিখে দিলেন। সদস্য 2-এ যার নাম লিখেছিলেন
করেন, এরকমভাবে প্রত্যেক সদস্যের কিন্তু এক এক করে ডিটেলস ভরতে হবে এবং সবার যে ভোটার কার্ডের জেরক্স সেটাও কিন্তু জমা করতে হবে। এরপরে দেখুন বলা হচ্ছে আপনি জেনারেল নাকি ওবিসি বা এসসি বা এসটি সেটা কিন্তু ডিটেলস এখানে ভরতে হবে। যদি জেনারেল হয়ে থাকেন তাহলে ইউআর এ টিকমার্ক দিয়ে দেবেন, আর যদি ইডব্লিউএস হয়ে থাকেন তাহলে এই দ্বিতীয় অপশানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এরকমভাবে এসসি এসটি বা ওবিসি যেমন হয়ে থাকবেন, যেই ক্যাটাগরির মধ্যে থাকবেন আপনারা সেরকমভাবে টিকমার্ক দিয়ে দেবেন এবং আপনার যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু জেরক্স জমা করতে হবে। তো এরপরে আমরা 4 নম্বর পেজে চলে আসবো। আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা এই 1 নম্বর ঘরে এখানে হ্যাঁতে টিকমার্ক দিয়ে দেবেন, আর আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন। প্রতি মাসে রেশন তুলছেন কিনা এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে দেবেন এবং তারপরে আপনার সম্পদের ডিটেলস চাইছে। আপনার যেটা বলা আছে যে 3টে বা তার থেকে বেশি পাকা ঘর রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ টিকমার্ক দিয়ে দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে নাতে টিকমার্ক দেবেন। আপনার কোনো পারিবারিক জমির মালিকানা আপনি কিনা, অর্থাৎ পারিবারিক জমি রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে নাতে টিকমার্ক দেবেন। আর যদি থেকে থাকে তাহলে আপনার সেই জমির রেজিস্ট্রেশন কপি কিংবা মিউটেশন কপি কিংবা রেকর্ডের কপি আপনাকে এই ফর্মের সঙ্গে জমা করতে হবে। এরপরে 3 নম্বরের পয়েন্টে যেটা বলা হচ্ছে আপনার ফ্যামিলির টোটাল কত শতক জমি রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন, সংখ্যায় যে কত শতক রয়েছে এবং সেই সমস্ত জমির ডিটেলস অর্থাৎ রেজিস্ট্রেশন কপি বা রেকর্ডের কপি কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে জমা করতে হবে। এবার যেটা বলা হচ্ছে যে আপনার 4 চাকা রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক দেবেন, না থেকে থাকলে নাতে টিকমার্ক দিয়ে দেবেন, আর যদি থেকে থাকে তাহলে কটি আছে সেটা এখানে লিখে দেবেন, আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটাও এখানে বসিয়ে দেবেন, কোন মডেলের গাড়ি রয়েছে সেটা এখানে লিখে দিলেন। আর 5 নম্বরে যেটা বলা হচ্ছে যে স্বাস্থ্য বিমা রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে এখানে সমস্ত ডিটেলসগুলো ভরবেন, আর না থেকে থাকলে সিম্পলি আপনারা নাতে টিকমার্ক দিয়ে দেবেন। তো এরপরে আমরা 5 নম্বর পেজে চলে আসবো। আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে হ্যাঁতে টিকমার্ক দেবেন, আর না দিয়ে থাকলে নাতে টিকমার্ক দেবেন। তবে যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু অন্নপূর্ণ যোজনার টাকা পাবেন না, এমনটাই বলা হয়েছে। এরপরে যেটা বলা হচ্ছে প্যান কার্ডের ডিটেলস। তো প্যান কার্ডের ডিটেলস যদি থেকে থাকে হ্যাঁতে টিকমার্ক দেবেন এবং তার সঙ্গে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার নাম আবারও বসিয়ে দেবেন, তার এখানে প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবেন। একই রকমভাবে সদস্য একে যার নাম বসিয়েছিলেন তার নামটা আবার এখানে লিখে দেবেন এবং তার প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরকমভাবে প্রত্যেক সদস্যের আপনি প্যান কার্ডের ডিটেলসগুলো ভরে দেবেন এবং তাদের সবার প্যান কার্ডের জেরক্স কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে দিতে হবে। এরপরে বলা হচ্ছে আপনি কি করেন। তো পরিবারের যিনি প্রধানের নাম দিয়েছিলেন তিনি কি করেন, সরকারি ক্ষেত্রে চাকরি করেন নাকি বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, নাকি কোনো ব্যবসায়ী রয়েছেন কিংবা পার্ট টাইম কাজ করছেন, কিংবা আপনি কারিগরি শিল্পী বা কৃষক রয়েছেন, কিংবা পরিযায়ী শ্রমিক রয়েছেন বা বেকার রয়েছেন বা অন্যান্য রয়েছেন, সেটা আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে সদস্য 1, 2, 3 সবার এক এক করে এখানে ডিটেলস একই রকমভাবে ভরে দেবেন এবং আপনি যে কাজ করছেন সেই কাজের কিন্তু ডকুমেন্টস আপনাকে এই ফর্মের সঙ্গে জমা করতে হবে। এরপরে আমরা পরের পেজে চলে আসবো 6 নম্বরে, যেটা বলা হচ্ছে যে আপনার ফ্যামিলিতে কতগুলো শিক্ষিত অ্যাডাল্ট রয়েছেন, প্রাপ্তবয়স্ক রয়েছেন, অর্থাৎ 18 বছরের ওপরে রয়েছেন, এখানে আপনি সেই সংখ্যাটা বসিয়ে দেবেন। আর অশিক্ষিত কতগুলো প্রাপ্তবয়স্ক রয়েছেন 18 বছরের ওপরে সেটা কিন্তু এই ঘরটায় আপনি বসিয়ে দেবেন। তারপরে পরিবারের প্রধান যিনি রয়েছেন তিনি শিক্ষিত নাকি অশিক্ষিত সেটা এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন এবং তার হায়েস্ট যে কোয়ালিফিকেশান অর্থাৎ সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক নাকি গ্র্যাজুয়েশন নাকি কোন ক্লাস, সেটা আপনি এখান থেকে এখানে কিন্তু লিখে দেবেন। এরপরে একই রকমভাবে সদস্য 1, 2, 3, 4 সবার এক এক করে ভরবেন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন 7 নম্বর পেজে যেটা 5 নম্বরের পয়েন্টে বলা হচ্ছে যে আপনার ফ্যামিলিতে কেউ এমএলএ বা এমপি বা পঞ্চায়েতের প্রধান এই সমস্ত কাজে কেউ যুক্ত ছিলেন কিনা, যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক দেবেন, আর যদি থেকে থাকেন তাহলে নাতে টিকমার্ক দেবেন। আর যদি থেকে থাকে তাহলে কত নম্বর সদস্য সেই সদস্যের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং তার ডিটেলস যেটা রয়েছে সেই ডিটেলসটা কিন্তু আপনাকে ডকুমেন্টস সেটা কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে দিতে হবে। এরপর দেখুন 6 নম্বরে যেটা বলা হচ্ছে যে কোনো সদস্য সরকারি পেনশনভোগী কিনা আপনার ফ্যামিলির মধ্যে, যদি পেনশনভোগী হয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁতে টিকমার্ক দেবেন, আর না হয়ে থাকলে নাতে টিকমার্ক দেবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কোন নাম্বার সদস্য সংখ্যা পেনশনভোগী সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর 7 নম্বরে বলা হচ্ছে যে কোনো সদস্য জিএসটির অধীন রয়েছে কিনা, যদি হ্যাঁ থেকে থাকলে তাহলে হ্যাঁতে টিকমার্ক দেবেন, আর না থেকে থাকলে নাতে টিকমার্ক দেবেন এবং জিএসটির যে নাম্বার রয়েছে জিএসটি আইন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তার সঙ্গে আরও একটা পয়েন্ট যে পেনশনভোগী যদি কেউ হয়ে থাকেন তাহলে পেনশনের যে যেটা স্লিপ হয়ে থাকে সেটাও কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে জমা করতে হবে। এরপরে 8 নম্বরে যেটা বলা হচ্ছে আপনার পরিবারের মোট আয় কত রয়েছে, ইনকাম, বার্ষিক ইনকাম
ইনকাম সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন নাম্বারটা। তারপরে দেখুন সিএএতে আপনি যদি আবেদন করে থাকেন, এবার কিন্তু আপনাকে এই ডিটেলসগুলো ভরতে হবে। তো প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, তো তার যদি সিএ এর সঙ্গে কোনো সম্পর্ক না থেকে থাকে, যদি প্রযোজ্য না হয়, যদি নাম যদি বাদ না গেছে এসআইআর আর যদি সিএ যদি না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য নয় আপনি টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি আবেদন করে থাকেন সিএতে, তাহলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন দ্বিতীয় অপশানে, এবং আবেদন নাম্বার যেটা রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন। আর আবেদন করার পরে আপনার যদি সার্টিফিকেট ইস্যু করা হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু তৃতীয় নম্বরে টিকমার্ক দিয়ে দেবেন এবং সার্টিফিকেট নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। একই রকমভাবে সদস্য 1, 2, 3 সবার কিন্তু এরকমভাবে বসিয়ে দেবেন। এরপরে চলে আসবো পরের অপশানে। দেখুন যেটা বলা হচ্ছে যে কিষাণ ক্রেডিট কার্ড, কিংবা যেটা শিল্পী ক্রেডিট কার্ড হয়, কিংবা যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়, মৎস্যজীবী ক্রেডিট কার্ড হয়, এইগুলো কেউ মানে নিয়েছেন কিনা। তো দেখুন প্রথমে পরিবারের প্রধান যিনি রয়েছেন, হেড অফ দ্য ফ্যামিলি, তো তার এগুলোর মধ্যে কোনো কিছু আছে কিনা, যদি থেকে থাকে তাহলে কোনটা রয়েছে এখানে বসিয়ে দেবেন। আর তার আইডি যেটা নাম্বার রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। আর কোন তারিখে ইস্যু করা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তার সঙ্গে তার যে ডকুমেন্ট সেটাও কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে জমা করতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে আপনার সিম্পলি এরকমভাবে এনে লিখে দেবেন। এরপরে আমরা পরের পেজে চলে আসবো, 9 নম্বর পেজে। দেখুন যেটা বলা হচ্ছে যে এসআইআরে আপনার নাম যদি বাদ পড়ে থাকে আর যদি ট্রাইব্যুনালে যদি এটা পেন্ডিং হয়ে থাকে কেসটা, তাহলে এক্ষেত্রে আপনাকে ভরতে হবে। দেখুন যদি এসআইআরে আপনার নাম বাদ না যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে প্রযোজ্য নয় যেটা রয়েছে সেখানে টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি আপনাদের নাম বাদ পড়ে থাকে এবং ট্রাইব্যুনালেও যদি পেন্ডিং না হয়ে থাকে, তাহলে নাতে টিকমার্ক দেবেন। আর যদি বাদ পড়ে থাকে এসআইআরে আর যদি ট্রাইব্যুনালে যদি পেন্ডিং পড়ে থাকে, তাহলে আপনারা এই 3 নম্বরে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এবং তার সঙ্গে আপনার যে মামলার যেটা বিবরণ রয়েছে, অর্থাৎ কেসের যে ডিটেলস বা কেস নাম্বার, সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। একই রকমভাবে সমস্ত সদস্যের কিন্তু একই রকমভাবে সব ফিল আপ করে নেবেন। তারপরে আমরা একদম নিচের দিকে চলে আসব। দেখুন যেটা বলা হচ্ছে 9 নম্বর একদম নিচে, যে আপনার ফ্যামিলিতে কতগুলো শিশু সদস্য রয়েছে তাদের ডিটেলস দিতে হবে, অর্থাৎ বাচ্চা রয়েছে। তো কোনো বাচ্চা থেকে থাকলে সেই বাচ্চার নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন। তার সঙ্গে তিনি কোন ক্লাসে পড়ছেন সেই ক্লাস এখানে লিখে দেবেন, কোন বিদ্যালয়ে পড়ছেন সেই বিদ্যালয়ের নাম লিখে দেবেন। তার সঙ্গে কোন বিদ্যালয়ে পড়ছেন, কোন ধরনের, অর্থাৎ সরকারি নাকি বেসরকারি নাকি মাদ্রাসা, এই সমস্ত ডিটেলসগুলো এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন। এবং আরও যদি বেশি শিশু সদস্য হয়ে থাকে, তাহলে এই পরে দেখতে পাবেন যে আরও শিশু সদস্য 2, 3 এরকমভাবে দেওয়া রয়েছে, সেগুলোতে কিন্তু আপনারা ফিল আপ করবেন। এরপরে আমরা নিচের দিকে চলে আসবো। দেখুন শিশুদের টিকাকরণের যে বর্তমান অবস্থা সেটা চেয়েছে, অর্থাৎ টিকাকরণ হয়েছে কিনা। যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে আপনারা এই হ্যাঁতে টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি না হয়ে থাকে তাহলে এখানে নাতে টিকমার্ক দেবেন। যদি হয়ে থাকে তাহলে সেই যে টিকাকরণের কার্ড, সেই কার্ডের জেরক্স কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে জেরক্স আপনাকে কিন্তু দিতে হবে। এরপরে আমরা 11 নম্বর পেজে চলে আসবো। দেখুন যেটা বলা হচ্ছে যে আপনি অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা, ডিবিটির মাধ্যমে অন্য কোনো প্রকল্পের, সেটা আপনাকে এখানে ভরতে হবে। তো পরিবারের প্রধান যিনি রয়েছেন, তো তিনি যদি পেয়ে থাকেন এখানে হ্যাঁতে টিকমার্ক দেবেন। কোন প্রকল্পের টাকা পাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে নাতে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তো এরপরে আমরা 12 নম্বর পেজে চলে আসবো। 12 নম্বর পেজে দেখতে পাচ্ছেন এখানে সম্মত যে ঘরটি রয়েছে, এই সম্মতর ঘরে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এবং তার সঙ্গে আপনার যে সিগনেচার রয়েছে, সিগনেচারটা আপনি এখানে করে দেবেন যিনি পরিবারের প্রধান রয়েছেন। সিগনেচার না জানলে আপনারা আঙুলের ছাপ এখানে দিয়ে দেবেন। তো এই ফর্মটি এরকমভাবে নির্ভুলভাবে ফিল আপ করুন। তার সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু এই ফর্মের সঙ্গে আপনাদেরকে জমা করতে হবে। তো এবার প্রশ্ন হচ্ছে কোথায় জমা করবেন। তো বিডিওদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, বিডিওদের তরফ থেকে কিন্তু সমস্ত লোক কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, আপনাদের বাড়ি বাড়ি চলে যাবে এবং ফর্মটি কালেক্ট করে নেওয়া হবে। সেখান থেকে কিন্তু আপনারা ফর্মটি জমা করে দিতে পারবেন। এবং তার সঙ্গে যেটা বলা হচ্ছে পরের মাসে ক্যাম্পও করা হবে, বিশেষ ক্যাম্প, সেই ক্যাম্পেও কিন্তু আপনারা এই ফর্মটি জমা করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে কিভাবে আপনারা নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করবেন। এরপরে অনলাইনে চালু হলে অনলাইনেও আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ফর্ম ফিল আপ করবেন। তো এই ভিডিওটি অনেক টাইম নিয়ে আপনাদের জন্য বানিয়েছি, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।